সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। আজ আমরা দশম শ্রেণীর পাঠ্য টেড হিউজেস এর লেখা কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি নিয়ে আজ আমরা আলোচনা করব, পড়াশোনা করব। তো চলো আমরা কবিতাটাকে দেখে নেই। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওক উড। ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে হলো একদা, এক সময়। একদা আমি এখানে কে না, দ্য পোয়েট হিমসেলফ। আমি বলতে এখানে স্পিকার, বক্তা অর্থাৎ কবি। ওয়ান্স আই ক্রেপ্ট মানে হচ্ছে চুপিসারে, গোপনে, চুপিসারে প্রবেশ করেছিলাম, চুপিসারে প্রবেশ করেছিলাম বা গোপনে প্রবেশ করেছিলাম। একদা এক সময় আমি অর্থাৎ কবি, দ্য পোয়েট হিমসেলফ, স্পিকার, এই কবিতার স্পিকার, বক্তা, তিনি গোপনে চুপিসারে প্রবেশ করেছিলেন। কোথায়? ইন অ্যান ওক উড। ওক উড মানে হচ্ছে ওক গাছের জঙ্গল, ওক বনে। একদা আমি গোপনে চুপিসারে একটি ওক বনে প্রবেশ করেছিলাম। আমার উদ্দেশ্য কী ছিল? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি কার অনুসন্ধানে গিয়েছিলাম? কাকে খুঁজছিলাম? এ স্ট্যাগ মানে হলো পুরুষ হরিণ, মেল ডিয়ার, পুরুষ হরিণের খোঁজে ওক বনে আমি প্রবেশ করেছিলাম। এখানে এই অনুসন্ধানের উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে আমরা জানি যে টেড হিউজেস তার কবিতায় পশু পাখি, জীব জন্তু, প্রাণী এদের প্রতি তার যে ভালোবাসা, তার যে অন্তরের টান, সেটা বারবার ফুটে উঠেছে, বারবার প্রতিভাত হয়েছে। তো সেই ব্যাপারটাকে হিন্ট অ্যাড করার জন্যই এখানে এই লাইনের অবতারণা, এখানে স্ট্যাগ এই ওয়ার্ডটির অবতারণা। বা এটাকে এরকমভাবেও অর্থ করতে পারো যে প্রকৃতির উদ্দেশ্যে মানব জাতির যাত্রা, প্রকৃতিকে অনুধাবন করার জন্য, প্রকৃতিকে বুঝে নেওয়ার জন্য, প্রকৃতিকে অনুভব করার জন্য মানব জাতির অভিযান, মানব জাতির যাত্রা। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ ঘটল এক বৃদ্ধা মহিলার। এই ওক বনে আমি যখন প্রবেশ করলাম, সেখানে এক বৃদ্ধা মহিলার সঙ্গে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো। এই বৃদ্ধা মহিলা, ইনি কে না, মাদার নেচার, প্রকৃতি মা, মাদার নেচার, প্রকৃতি মা, প্রকৃতি রাজিকে তিনি সিম্বলাইজ করছেন। আর কি না, ওল্ড ওম্যান, প্রকৃতির যে প্রাচীনত্ব, এনসিয়েন্টনেস অফ নেচার, প্রকৃতির যে প্রাচীনত্ব, ওল্ড কথাটা আছে না, সেটাকে রিপ্রেজেন্ট করছে। অথবা এটাকে আরেকভাবে বলতে পারো যে ওল্ড আর্থ, আদি পৃথিবী, তাকে রিপ্রেজেন্ট করছে কে না, ওল্ড মাদার, ওল্ড ওম্যান। আরও একটা ব্যাখ্যা দিতে পারো যে হিউম্যান কনসিয়েন্স, মানব যে বিবেক, হিউম্যান কনসিয়েন্স, সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ওল্ড ওম্যানের মধ্য দিয়ে। তো আমরা এত জটিলতায় যাব না। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। ওল্ড ওম্যান বলতে এখানে প্রকৃতি মাতাকে আমরা বুঝব। আর আই বলতে এখানে হিউম্যান যে রেস রয়েছে, যে মানব জাতি রয়েছে, সেই মানব জাতির প্রতিভূ হলো এখানে আই, দ্য পোয়েট হিমসেলফ, হিউম্যানিটি।
মানবতার প্রতীক, মানব জাতি, হিউম্যান রেস, সমগ্র যে মানব জাতি রয়েছে তার প্রতিবিম্ব হলো এখানে আই, আর ওল্ড ওম্যান হলো মাদার নেচার। যাই হোক, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অল নবলি স্টিক, অল নবলি, নবলি মানে হচ্ছে টলমল, টালমাটাল, টলমল, আর স্টিক মানে কি, লাঠি। এই যে বৃদ্ধা মহিলা, ইনি তো বয়সের ভারে নুব্জ, বৃদ্ধা হয়ে গেলে, বয়স বেড়ে গেলে কি হয়, লাঠি ধরেন। তো সেই স্বাভাবিক কথাটাই এখানে স্বাভাবিকভাবে কবি বললেন। অল নবলি স্টিক, টলমল পায়ে তিনি হেঁটে চলেছেন এবং হাতে তার লাঠি, অ্যান্ড র্যাগ, এবং তার যে পরিধেয় বস্ত্র সেটা কি, ছেঁড়া করা, র্যাগ, ছিন্ন বস্ত্র। ছিন্ন বস্ত্র এটা কেন বলা হলো, যে মানুষের অত্যাচারে জর্জরিত, নিপীড়িত যে প্রকৃতি রাজি, প্রকৃতি মাতা, আমরা কি করেছি, যে বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে প্রকৃতিকে আমরা কি করেছি, নির্বিচারে প্রকৃতিকে হত্যা করেছি, নির্বিচারে গাছ কেটেছি, নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করেছি। তো সেই ধ্বংসলীলার চিহ্ন কি হয়েছে না, ছিন্ন বস্ত্রের মধ্য দিয়ে প্রতিভাত করার চেষ্টা করেছেন কবি টেড হিউজেস। কি হয় যে কেউ ছিন্ন বস্ত্র পরে রয়েছে, তার পোশাকটা ছেঁড়া করা, পোশাকটা নোংরা, সেক্ষেত্রে সেটা তার কি মানে দৈনতা, দীনতাকে প্রকাশ করে। এক্ষেত্রেও সেই ছিন্ন বস্ত্র এই উপমার মধ্য দিয়ে কবি প্রকাশ করতে চাইলেন, কবি বলতে চাইলেন যে যুগ যুগ ধরে মানব জাতির আক্রমণে, মানব জাতির অত্যাচারে, মানব জাতির নিপীড়নে প্রকৃতি কি হয়েছে না, ভীষণভাবে তার দৈন দশা প্রতিভাত হয়েছে, ভীষণভাবে সে দীন হয়ে গেছে, হীন হয়ে গেছে, ভীষণভাবে প্রকৃতিকে আমরা নির্যাতন করেছি। সেই নির্যাতনের চিহ্ন, নির্যাতনের যে ক্ষত চিহ্ন, সেটাই ছিন্ন বস্ত্রের মধ্য দিয়ে কবি এখানে বলতে চাইলেন। যাই হোক, তারপরে দেখো, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ সি সেড, তিনি বললেন, সেই প্রকৃতি মাতা, সেই ওল্ড ওম্যান, তিনি কি বললেন, দেখো দেখো, আই হ্যাভ ইউর সিক্রেট, আমার কাছে রয়েছে তোমার সিক্রেট, গোপনীয়তা, গোপনীয়তা, রহস্য, তোমার সব রহস্য আমি জানি, তোমার যে গোপন, গহন, গভীর যে গোপনীয়তা কোথায় রয়েছে, হেয়ার, এখানে, ইনসাইড মাই লিটিল ব্যাগ, আমার এই যে ছোট্ট থলেটা দেখছো, এই ছোট্ট থলেটার মধ্যে তোমার সমস্ত সিক্রেট, রহস্য, গোপনীয়তা সেটা লুক্কায়িত হয়ে রয়েছে, তোমার সিক্রেট কিন্তু আমি জানি। এখানে সিক্রেট, রহস্য, গোপনীয়তা কোনটা, সেটাকে নিয়ে দুটো এক্সপ্লানেশন হয়। একটা হতে পারে যে অপ্রেশন, যুগ যুগ ধরে মানুষ যে প্রকৃতিকে নির্বিচারে হত্যা করেছে, ধ্বংস করেছে, ধ্বংসলীলা চালিয়ে গেছে, ধ্বংসের তাণ্ডব আমরা দেখেছি। এই ধ্বংসের যে ইতিহাস সেটা গহন, গভীর, গোপনভাবে বুক অফ নেচারের মধ্যে লুক্কায়িত হয়ে রয়েছে। এটা একটা মানে করতে পারো। আর কি না, যে কবির যে ইনার পেন, তার যে মনের যে মানসিক যন্ত্রণা, গহন গভীর যে সাফারিং, গভীর যন্ত্রণা, পেন, সেটাও এখানে মানে করতে পারো। সেটাই বোধহয় এখানে সিক্রেট এই ওয়ার্ডের দ্বারা বোঝানো হয়েছে, যে গভীর যন্ত্রণার কথা বলা হয়েছে, যেটা ভীষণভাবে সিক্রেট রাখা হয়েছে। পরের লাইন দেখো, পরের স্ট্যান্জাতে এসো, দেন সি বিগ্যান টু ক্যাকল, তারপরে তিনি কি করলেন না, ক্যাকল মানে হচ্ছে উৎকটভাবে হাসলেন, খিলখিলিয়ে হেসে উঠলেন, উৎকটভাবে হাসলেন। এটা কি না, তার ডিসপ্লেজার, তার যে বিরক্তি, সেটাকে প্রকাশ করলো। তার যে ডিসপ্লেজার, তার যে বিরক্তি, তার যে ক্ষোভ, সেটাকে প্রকাশ করলো। কিসের জন্য বিরক্তি, কিসের জন্য ক্ষোভ? খুবই সহজ, যে মানুষের দ্বারা প্রকৃতিকে নির্যাতনের কারণে তার মধ্যে একটা বিরক্তি, একটা ক্ষোভ রয়েছে, সেই জন্য তিনি উৎকটভাবে, বিকটভাবে হেসে উঠলেন। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, কোয়েক মানে কেঁপে ওঠা, কাঁপা, এবং আমি ভয়ে কাঁপতে থাকলাম।
তার যে উৎকট হাসি, খিলখিলিয়ে হেসে ওঠা, এর ফলে আমি কেঁপে উঠলাম। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি কাঁপতে থাকলাম। শি ওপেন্ড আপ, তিনি খুললেন হার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগটিকে। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, দ্বিতীয়বারের জন্য আমি জাগ্রত হলাম, জেগে উঠলাম। এই যে অ্যাওয়েক, জেগে উঠলাম, জাগ্রত হলাম, এটা কি, কোন ব্যাপারটাকে নির্দেশ করছে? এই জায়গা বলতে কি জায়গা? ঘুম থেকে নিশ্চয়ই জেগে ওঠা নয়, মেন্টাল অর স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, বোধের জাগরণ। বোধের জাগরণ ঘটলো আমার মধ্যে, বোধের উন্মেষ ঘটলো আমার মধ্যে। যে শুভ মঙ্গলদায়ী চেতনা রয়েছে সেটা উদ্রেক হলো, সেটা জেগে উঠলো। আমার যে মেন্টাল যে স্টেট, তার মধ্যে ট্রান্সফরমেশান এলো। আই কেম টুয়াইস অ্যাওয়েক। আচ্ছা, প্রথমবার কবি, তাহলে দ্বিতীয়বারের জন্য তিনি জেগে উঠলেন, দ্বিতীয়বারের জন্য তার মধ্যে যে মেন্টাল অ্যাওয়েকেনিং, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, সেটা এলো। তাহলে প্রথমবার তিনি কখন জেগে উঠেছিলেন? না, যখন তিনি এন্টার দ্য ওকউড, ওক গাছের জঙ্গলে, ওক গাছের বনে, ওক বনে যখন তিনি প্রথমবারের জন্য প্রবেশ করলেন, তখন তিনি প্রথমবারের জন্য জেগে উঠেছিলেন। প্রকৃতিরাজির সংস্পর্শে আসার ফলে তার মধ্যে মেন্টাল অ্যাওয়েকেনিং এসেছিল। প্রথমবারের জন্য তার মধ্যে বোধের উন্মেষ ঘটেছিল যে প্রকৃতিরাজি এবং মানব জাতি, এর মধ্যে যে অন্তর্লীন সম্পর্ক রয়েছে, অন্তর্লীন অন্তরের যে বন্ধন রয়েছে, টান রয়েছে, এটাকে তিনি প্রথমবারের জন্য অনুভব করেছিলেন। অর্থাৎ প্রথমবারের জন্য তিনি জেগে উঠেছিলেন, প্রথমবারের জন্য তার বোধের জাগরণ ঘটেছিল, বোধের উন্মেষ হয়েছিল। এরপরে দ্বিতীয়বার যখন বৃদ্ধা মহিলা তিনি তার লিটল ব্যাগটাকে ওপেন্ড আপ করলেন, তখন তিনি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলেন। দ্বিতীয়বারের জন্য তার মধ্যে স্পিরিচুয়াল আপলিফটমেন্ট এলো, মেন্টাল অ্যাওয়েকেনিং এলো। দ্বিতীয়বারের জন্য তার মধ্যে আবারও বোধের উন্মেষ ঘটলো, বোধের উন্মোচন হলো। এখানে এই যে বৃদ্ধা মহিলা, ইনি কিন্তু ওর্ন আউট স্টেট অফ আওয়ার প্ল্যানেট আর্থ, আমাদের যে এই যে পৃথিবী গ্রহ, এর যে জরাজীর্ণ অবস্থা, এর যে দৈন দশা, সেটাকে প্রতিভাত করেছে, সিম্বলাইজ করেছে। সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, সারাউন্ডেড মানে পরিবৃত হয়ে, পরিবৃত হয়ে, কাদের দ্বারা? পরিবৃত হয়ে। সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং, স্টেয়ারিং মানে চোখের পাতা না ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। বাই এ স্টেয়ারিং ট্রাইব, ট্রাইব মানে কি? উপজাতি। এখানে ওক গাছদেরকে কাদের সঙ্গে তুলনা করা হলো? না, উপজাতির সঙ্গে তুলনা করা হলো, উপজাতিদের সঙ্গে তুলনা করা হলো। ট্রাইব বলতে পৃথিবীর যে আদিমতম মানব গোষ্ঠী, তাদেরকে বোঝানো হয়। অর্থাৎ এর মধ্যে এনসিয়েন্টনেস রয়েছে, প্রাচীনত্ব রয়েছে। প্রাচীনত্বকে ইন্ডিকেট করার জন্য এখানে ট্রাইব এই ওয়ার্ডটাকে আনা হলো, যে গাছগুলো যে পৃথিবীর যে প্রাচীনত্ব, যে আদিমতা, সেটাকে প্রতিভাত করেছে। সেই জন্য এখানে ট্রাইব ওয়ার্ডটাকে কবি আনলেন। সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। টাইড মানে হচ্ছে বাঁধা, আমাকে তারা বেঁধে ফেললো, বাঁধা। টু এ স্টেক, স্টেক মানে কি? কাঠের গুঁড়ি, কাঠের গুঁড়ি, থাম, কাঠের গুঁড়ি। আমাকে শক্ত কাঠের গুঁড়িতে বেঁধে ফেলা হলো, তারা বেঁধে ফেললো। তারপরে চলো আবার দেখি। এসেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছেরা। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমাদের সত্যিকারের প্রকৃত পরিবার হলাম আমরা। পরিবার বলতে আমরা কি বুঝি? না, বাবা মা, ভাই বোন, কাকু কাকিমা, জ্যাঠা জেঠিমা,
এদেরকে বুঝি। তাহলে পরিবার বললেই কিন্তু একটা অন্তরের বন্ধন, ভালোবাসার বন্ধনের ছবি আমাদের মধ্যে ভেসে ওঠে। পরিবার মানেই আমাদের নারীর টানকে ইন্ডিকেট করা হয়, পরিবার মানেই ভালোবাসার কথা, পরিবার মানেই স্নেহের কথা, পরিবার মানেই বন্ধনের কথা। সেই জন্য এখানে ওই একই ব্যাপারটাকে, ফ্যামিলি এই ওয়ার্ডটাকে এনে কবি বোঝাতে চাইলেন যে পরিবারের মতোই গাছও মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত পৃথিবী সৃষ্টির প্রথম পর্যায় থেকে। মনুষ্য জাতি এবং প্রকৃতি রাজি পরিবারের মতোই একে অপরের সঙ্গে নারীর টানে আবদ্ধ, একে অপরের সঙ্গে অন্তরঙ্গ ভালোবাসার বন্ধনে এরা আবদ্ধ। সেই জন্য এই ব্যাপারটাকে, এই ভালোবাসার বন্ধনটাকে, এই নারীর টানটাকে ইন্ডিকেট করার জন্য, বলার জন্য, হিন্ট অ্যাট করার জন্য কবি ফ্যামিলি এই ওয়ার্ডটাকে আনলেন, এই উপমাটাকে এখানে নিয়ে এলেন। ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরাই তো তোমার প্রকৃত পরিবার, আমরাই তো অন্তরঙ্গ বন্ধনে আবদ্ধ, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। উই আর চপড ডাউন, আমাদেরকে কি করা হয়? কুচি কুচি করে কাটা হয়। চপড ডাউন, কুচি কুচি করে, কুচি কুচি করে কাটা, কেটে ফেলা হয়, কুপিয়ে কাটা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিন্ন ভিন্ন করা হয়। ছিন্ন ভিন্ন, আমাদেরকে কুচি কুচি করে তোমরা কেটে ফেলো, কুপিয়ে কুপিয়ে আমাদেরকে কেটে ফেলো, তোমরা আমাদেরকে ছিন্ন ভিন্ন করো। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এর পরেও তোমরা এক পলকের জন্য তাকাও না। ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এক পলকের জন্য তাকাও না, ফিরেও দেখো না। আনলেস, যদি না, আনলেস মানে হলো যদি না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, প্রমিস মানে হচ্ছে অঙ্গীকার, প্রতিজ্ঞা। যদি না তুমি প্রতিজ্ঞা করো এই মুহূর্তে, নাও ইউ আর গোয়িং টু ডাই, দেখো দুবার নাও বলা হয়েছে। এই যে ব্যাপারটা ইউ আর গোয়িং টু ডাই এবং তোমার এই যে প্রতিজ্ঞা করার ব্যাপারটা, এই দুটো ব্যাপারটার উপরে জোর দেওয়ার জন্য, এমফ্যাসিস দেওয়ার জন্য, এমফ্যাসাইজ করার জন্য নাও এই ওয়ার্ডটাকে দুবার ব্যবহার করা হলো। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি এই মুহূর্তে তুমি অঙ্গীকার না করো, এই মুহূর্তেই ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরতে চলেছো, তুমি মারা যাবে। অর্থাৎ প্রকৃতিকে যদি আমরা নির্বিচারে এইভাবেই ধ্বংস করতে থাকি, প্রকৃতি কিন্তু তার প্রতিশোধটা নিয়ে নেবে, আমরাও কিন্তু ধ্বংসের সম্মুখীন হব। প্রকৃতি এবং আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে ছাড়া আর একটা বাঁচতে পারে না। সেই জন্য প্রকৃতিকে যদি আমরা এইভাবেই নির্বিচারে ধ্বংস করতে থাকি, আমাদের ধ্বংসও কিন্তু অনিবার্য। এটাই কবি এখানে বলতে চেয়েছেন। হোয়েন এভার, যখনই, ইউ সি তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড, একটা ওক গাছকে কাটা হচ্ছে। ফেল্ড, কাটা হচ্ছে। সোয়ার, প্রতিজ্ঞা করো, অঙ্গীকার করো। নাও, এখনই, এই মুহূর্তে, এক্ষুনি। দেখো আবার সেই নাও ওয়ার্ডটাকে আনা হয়েছে, অর্থাৎ পরিস্থিতির উপরে জোর দেওয়ার জন্য, কনসিকুয়েন্সের উপরে জোর দেওয়ার জন্য এই ওয়ার্ডটাকে এখানে বলা হয়েছে, আনা হয়েছে। সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু, একটা গাছ যদি মারা যায় সঙ্গে সঙ্গে দুটো চারা গাছ লাগাবে, এই প্রতিজ্ঞাটা এখনই করতে হবে। অর্থাৎ প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে, কনজার্ভ করতে হবে, প্রকৃতির কনজারভেশনের উপরে মানব জাতিকে জোর দিতে হবে, এটাই বলতে চাওয়া হয়েছে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি এই প্রতিজ্ঞাটি করো, দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো ওক গাছের যে বাকল, ছাল, বার্ক বাকল, ছাল, বাকল,
উইল রিঙ্কল ওভার ইউ। রিঙ্কল মানে কুঁকড়ে দেবে, মুচড়ে দেবে, কুঁকড়ে দেবে, তোমার সারা শরীরে বলিরেখা ফেলে দেবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। যদি না তুমি এই মুহূর্তে প্রতিজ্ঞাটি করো, তাহলে এই যে ওক গাছের যে কালো বাকল, কালো ওক গাছের যে ছাল, উইল রিঙ্কল ওভার ইউ, তোমাকে শাস্তি দেবে, তোমাকে পানিশমেন্ট পেতে হবে। অর্থাৎ সেই একই কথা এখানে বলতে চাওয়া হয়েছে যে প্রকৃতিকে যদি আমরা ধ্বংস করি, আমরাও ক্ষতিগ্রস্ত হব, আমাদেরকেও পানিশমেন্ট পেতে হবে। অ্যান্ড রুট শেকড় দিয়ে দৃঢ়ভাবে প্রথিত করবে। রুট দৃঢ়ভাবে প্রথিত করবে। রুট ইউ অ্যামং দ্য ওকস, ওক গাছের মধ্যে, ওক গাছের জঙ্গলে তোমাকে শেকড় দিয়ে দৃঢ়ভাবে প্রথিত করবে, তোমাকে আটকে দেবে। হোয়ার ইউ আর বর্ন, যেখানে তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রু, কিন্তু কখনো তুমি বেড়ে উঠবে না। অর্থাৎ বিকাশহীন জন্ম, বিকাশহীন জন্ম, সেই একই কথা বলতে চাওয়া হয়েছে। প্রকৃতিকে যদি নির্বিচারে এইভাবে ধ্বংস করা হয়ে থাকে, তাহলে মানব জাতীয় পার পাবে না, তারও ধ্বংস অনিবার্য, সেও ক্ষতিগ্রস্ত হবে। শেষ স্ট্যাঞ্জা চলে এসো। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। বিনিথ দ্য বাউজ, বিনিথ মানে কি নিচে, আর বাউজ মানে হচ্ছে ডালপালা, শাখা প্রশাখা। ওক গাছের ডালপালা, শাখা প্রশাখার নিচে, এটাই ছিল আমার স্বপ্ন। দ্য ড্রিম, সেই স্বপ্ন, দ্যাট অল্টার্ড মি, যেটা আমাকে ট্রান্সফর্ম করেছে। ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনকে এনেছে, রূপান্তর, পরিবর্তন। আমার মধ্যে পরিবর্তনকে এনেছে, আমাকে ট্রান্সফর্ম করেছে, আমার মধ্যে বৈপ্লবিক রূপান্তরকে এনেছে, আমি পরিবর্তিত হয়ে গেছি। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি এই ওক বন থেকে বেরিয়ে এলাম, প্রকৃতি রাজির মধ্য থেকে বেরিয়ে এলাম, আমার যে ট্রান্স লাইক স্টেট সেটা কেটে গেল। ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সমাজে, কোম্পানি মানে সোসাইটি, এখানে মানব সমাজে, মানব জাতির মধ্যে আমি যখন ফিরে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। ওয়াক মানে এখানে হচ্ছে অ্যাটিটিউড, অ্যাটিটিউড, আমার যে বোধ, আমার যে মানসিকতা, সেই ওয়াকটা, সেই বোধ, সেই মানসিকতা কার মতো? দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। এখানে চাইল্ডের কথা বলা হলো কেন? চাইল্ড, শিশু বলতে আমরা কি বুঝি? শিশু বললেই কোন ছবিটা ভেসে ওঠে আমাদের চোখের সামনে, মানসপটে? না, পবিত্রতা, পিউরিটি, ইনোসেন্স, সিম্পলিসিটি, এইগুলো কিন্তু ভেসে ওঠে। অর্থাৎ যার মধ্যে নিষ্পাপ ব্যাপারটা রয়েছে, যার মধ্যে নিষ্কলুষ ব্যাপারটা রয়েছে, যার মধ্যে পবিত্রতা রয়েছে, যে পাপ কি জিনিস জানে না, যার মধ্যে ঘৃণা নেই, হিংসা নেই, দেশ নেই, বিদ্বেষ নেই, এরকম একটা ব্যাপার, এরকম একটা ছবি কিন্তু আমাদের মানসপটে ভেসে ওঠে। তা কবি যখন এই ট্রান্সলাইক স্টেটটা তার মধ্য থেকে চলে গেল, তিনি যখন বাস্তবের মাটিতে পা রাখলেন, মানব জাতির মধ্যে ফিরে এলেন, মনুষ্য সমাজে তার আগমন ঘটল, তখন তার যে বোধের উন্মেষ, বোধের জাগরণ, সেটা কেমন? ঠিক যেন শিশুর যে কোয়ালিটি, শিশুর যে বৈশিষ্ট্য, সেটা তার মধ্যে প্রথিত হলো। সেগুলো কি কি? তার মধ্যে ইনোসেন্স হলো, ঘৃণাকে বোঝে না, দেশকে বোঝে না, বিদ্বেষকে বোঝে না, হেট্রেটকে বোঝে না, অপ্রেশনকে বোঝে না। সে কি বোঝে? না, প্রকৃতিকে কনজার্ভ করতে হবে, প্রকৃতিকে
সংরক্ষণ করতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। মানুষ এবং প্রকৃতির মধ্যে যে ইন্টারনাল যে বন্ড রয়েছে, ভালোবাসার যে বন্ধন রয়েছে, সেটাকে সে অনুভব করেছে। হিউম্যান চাইল্ডের মতোই তার মানসিকতার মধ্যে জাগরণ ঘটেছে, হিউম্যান চাইল্ডের মতোই তার মানসিকতা হয়ে গেছে। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার যে হৃদয় সেটা হয়ে গেল গাছ। সবাই জানি মানব শরীরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা না? হার্ট। হার্ট ছাড়া আমরা বাঁচতে পারি না। ঠিক তেমনভাবে ওই হার্টের কথাটা এনে এখানে কবি কী বোঝাতে চাইছেন, যেমন করে আমরা হার্ট ছাড়া বাঁচতে পারি না, হার্ট আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, ঠিক তেমনভাবে গাছও কিন্তু, হার্ট রূপী গাছ মানব জাতির অবিচ্ছেদ্য অঙ্গ। হার্ট রূপী গাছ অরণ্য রাজি, প্রকৃতি রাজি, আই রূপী অর্থাৎ দ্য পোয়েট হিমসেলফ রূপী যে মানব জাতি, এদের মধ্যে যে ইটার্নাল বন্ড, ভালোবাসার বন্ধন, অন্তরের নাড়ির টান, সেটাকে ইন্ডিকেট করেছে, সিম্বলাইজ করেছে। এখানে তাহলে যাত্রা কোথা থেকে কোথায় হয়েছে? হিউম্যান ইগনোরেন্স থেকে ট্রান্সফরমেশন কোথায় হয়েছে দেখো। হিউম্যান ইগনোরেন্স টু এনভায়রনমেন্টাল এমপ্যাথি।